আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় দেশে আরও 198 মৃত্যু, রাজধানীর কেন্দ্রগুলোতে টিকার জন্য ভিড়। ভারত থেকে শিগগিরই ভ্যাকসিন পাবে বাংলাদেশ। যারা দেশের স্বাধীনতা চায়নি তারাই 15ই আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেছেন প্রধানমন্ত্রী। জাতির পিতার আত্মত্যাগ বৃথা যেতে পারে না। জিয়াউর রহমানের মাজারে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল ও রাবার বুলেটে আহত বেশ কয়েকজন। আজ সারা দেশে বিক্ষোভ। আফগানিস্তানে আল কায়েদা বা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর জায়গা হবে না ঘোষণা তালেবানের। শরিয়া আইন মেনে কাজ করতে পারবে নারীরা। 20,000 শরণার্থীকে আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে করোনায় মৃত্যু আবারও বেড়েছে। একদিনে 198 জন মারা যাওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোজাহেরুল হক বলেছেন, গত এক সপ্তাহে দেশে করোনায় আক্রান্ত এবং মৃত্যু স্থিতিশীল অবস্থায় রয়েছে। এর সংখ্যা আরও কমিয়ে আনতে সকলের উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 198 জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 24,547 জন। গত 24 ঘন্টায় 39,278টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে 7,535 জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্ত 84,80,814 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 12,950 জন। এ নিয়ে মোট সুস্থ 13,14,916 জন। আর একদিনে শনাক্তের হার 19.18, সুস্থতার হার 91.73 এবং মৃত্যুর হার 1.71%। এর মধ্যে ঢাকা বিভাগে 72 জন, চট্টগ্রামে 52 জন এবং খুলনায় মারা গেছেন 26 জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ এবং মৃত্যুর পরিসংখ্যান বলছে দেশে করোনা বিস্তারের লাগাম টানতে ব্যর্থ হচ্ছে মানুষ। সংক্রমণের লাগাম টেনে ধরতে টিকা কার্যক্রম জোরদারের পরামর্শ তাদের। আমরা গত 1 তারিখ থেকে যদি আজ পর্যন্ত ধরি, তাহলে দেখা যাবে যে আমাদের সংক্রমণ মোটামুটি একটা স্ট্যাটিক অবস্থায় আছে, 20-এর কাছাকাছি। এখন কথাটা হচ্ছে, আজকে আমি যদি এটাকে 1 সপ্তাহ ধরি, তারপরেও দেখবো আমরা যে 20-এর মধ্যেই আছে। এবং এইটা আমি বলবো যে একটা স্ট্যাটিক অবস্থায় আছে, প্ল্যাটু বলি আমরা এটাকে, এবং এইটা কমতে হবে এবং কমে 5-এ আসতে হবে। যদি আমরা 5-এ আনতে পারি, তখন আমরা মনে করতে পারবো যে 5-এ আসা মানে সংক্রমণটা নিয়ন্ত্রণে এসেছে। ধর্মীয় উপাসনালয় সহ প্রত্যেকটি এলাকায় জনসচেতনতা বৃদ্ধিতে নিয়মিত কাজ করার পরামর্শ দেন অধ্যাপক মোজাহেরুল হক। যদি জনগণকে সম্পৃক্ত করে আমরা স্বাস্থ্যবিধি মানাতে পারি, আর দ্বিতীয় যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো আমাদের যে গণটিকা দান প্রক্রিয়াটা শুরু হয়েছিল, এইটার ব্যবস্থাপনার বিষয়টা আমরা জনগণকে বললাম গণটিকা দেওয়া শুরু হবে, কিন্তু পরবর্তীতে আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হলো ব্যবস্থাপনায় নানা রকম দুর্বলতা রয়ে গেছে। সরকারকে এই দুর্বলতাগুলি কাটিয়ে উঠতে পারে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। করোনা টিকার জন্য মঙ্গলবারও রাজধানীর সরকারি হাসপাতাল সহ টিকা কেন্দ্রগুলোতে ছিল মানুষের ভিড়। প্রথম ডোজের পাশাপাশি দেয়া হয় দ্বিতীয় ডোজও। নিবন্ধনের পর যথাসময়ে SMS না পাওয়ায় উদ্বিগ্ন প্রবাসীরা। টিকা কেন্দ্রের লাইনে ধীর গতি, স্বজনপ্রীতির অভিযোগও তুলেছেন কেউ কেউ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকা কেন্দ্রে করোনা ভ্যাকসিন প্রত্যাশীদের দীর্ঘ লাইন। বৃষ্টি উপেক্ষা করে তারা দাঁড়িয়েছেন লাইনে। অনেকে ঠাঁই নেন গেটের সামনে। হ্যাঁ দাঁড়াইতেছে, কিন্তু এখন আমাকে আটকে রাখছে 1 ঘন্টা ধরে। আমরা দাঁড়াইছি বৃষ্টির ভিতরে, আমাদের যাইতে দেয় না। প্রথম তো ভালোভাবেই দিয়ে গেছি, এত গ্যাদারিং হয় নাই, সামাজিক দূরত্ব নাই, কিছু নাই, গাদাগাদি করে দাঁড়াইছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন না পেয়ে স্বজনপ্রীতি ও ভোগান্তির অভিযোগ তুলেন ভ্যাকসিন প্রত্যাশীরা। এখান থেকে বিভিন্ন রেফারেন্স দিয়ে বিভিন্ন লোকজন দলে দলে ঢুকতেছে, আমাদেরকে দিচ্ছে না আর কি, ঢুকাচ্ছে না। আমি তো প্রায় হাফ অ্যান আওয়ারের বেশি ধরে লাইনে আছি, এখন পর্যন্ত আগাচ্ছি না। কেন্দ্রের ভিতরে ক্যামেরা নিয়ে গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা। দায়িত্বে নিয়োজিত সদস্যরা বলছেন, হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নেই। সাংবাদিকের হলো ভেতরে প্রবেশ নিষেধ নয়, তবে স্যারে বলছে এইটাই, যদি কোনো সাংবাদিক ঢোকে সেখানে আমার হলো পারমিশন
এবং ব্রিগেডিয়ার পরিচালক হাসপাতালের পারমিশন ছাড়া কেউ ঢুকবে না। নিবন্ধনের পরও এসএমএস না পেয়ে অনেক প্রবাসী ছুটে এসেছেন টিকা কেন্দ্রে। বলছেন যথাসময়ে ভ্যাকসিন না পেলে প্রবাসে কর্মক্ষেত্রে যেতে পারবেন না তারা। বিচার টাইম চলে যাচ্ছে, যদি টিকিটটা না পাইলে 14 দিন থাকতে হবে। 14 দিন লাগে বাংলাদেশে, ইয়ার পরে আমরা সৌদি যাইতে হবে। প্রবাসীদের আলাদা করে লাইন দেওয়া উচিত এবং ছাত্রছাত্রীদের আলাদা লাইন দেওয়া উচিত এবং সাধারণ জনগণের আলাদা লাইন, তাহলে এত বড় জঞ্জাট থাকবে না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের মতো রাজধানীর অন্যান্য টিকা কেন্দ্রগুলোতেও ছিল মানুষের ভিড়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর টিকা পেয়ে খুশি তারা। সহজভাবেই নিয়ে নিলাম আমরা, কোনো ঝুঁকি ঝামেলা নাই, কোনো কিছু নাই। বাইরে ওয়েট করতে কষ্ট হয়েছে, কিন্তু টিকা দিচ্ছে এখন স্বস্তি বোধ করতেছি। রাজধানীতে সাধারণ মানুষ ও প্রবাসীদের মডার্না, সিনোফার্ম ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেয়া হচ্ছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ভারতের সংকট কেটে গেলেই টিকা রপ্তানি শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম কুমার দুরাইসামি। ভারতে করোনা সংক্রমণ কমতে শুরু করেছে বলেও জানান তিনি। করোনা পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি হবে বলে জানান ভারতীয় হাইকমিশনার। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একটি অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। করোনা মোকাবেলায় ভারত উপহার হিসেবে বাংলাদেশকে 31টি অ্যাম্বুলেন্স ও হাইফ্লো অক্সিজেন ক্যানোলা এবং সিলিন্ডার দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের কাছে এসব হস্তান্তর করেন দুরাইসামি। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাকালে ভারত অকৃত্রিম বন্ধুর মতো বাংলাদেশকে সহায়তা করছে। চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশকে শিগগিরই করোনার টিকা সরবরাহ করবে বলে আশা করেন তিনি। এয়ার বাবলের আওতায় চলতি মাসের 20 তারিখ থেকে ভারত বাংলাদেশ ফ্লাইট চলবে বলে জানান তিনি। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারাই 15 আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার আত্মত্যাগ বৃথা যেতে পারে না বলেও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা দেশের মানুষের জন্য রক্ত দিয়ে গেছেন, বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় শোক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার স্মরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু এদেশের মানুষের জন্য রক্ত দিয়ে গেছেন, তার এই রক্তের ঋণ শোধ করতে হবে। এই আত্মত্যাগ বৃথা যেতে পারে না। যে দেশের মানুষের মুক্তির জন্য তিনি রক্ত দিয়ে গেছেন আমার মা, আমার ভাইয়েরা। জাতির পিতার এই আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। তিনি এদেশের মানুষের জন্য রক্ত দিয়ে গেছেন, রক্ত ঋণে আমাদের আবদ্ধ করে গেছেন। আমাদের একটাই লক্ষ্য, তার এই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ে, সেই ঋণ শোধ করা হবে। শোককে শক্তিতে পরিণত করে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই লক্ষ্য। ইনশাআল্লাহ এই বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব। যে দেশের স্বপ্ন আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন, সেই স্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে। 75-এর 15 আগস্ট ঘাতকদের হাতে স্বজন হারানোর বেদনার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, এই দিনটি বাঙালি জাতির জন্য সব হারানোর দিন, শোকের দিন। আমি সব হারিয়েছি, আমি জানি হারানোর বেদনা খুব কষ্টকর। সেই কষ্ট সহ্য করে একটা লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। জাতির পিতার জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত আলোচনা সভায় পূর্বধারণকৃত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে মঙ্গলবার বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশের নিক্ষেপ করা টিয়ার শেল ও রাবার বুলেটে আহত হয়েছেন মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম সহ বেশ কয়েকজন নেতাকর্মী। দলটির নেতাদের অভিযোগ, পুলিশ বিনা উস্কানিতে লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়েছে। অপরদিকে পুলিশ বলছে, বিএনপি সীমিত সংখ্যক নেতাকর্মী নিয়ে শ্রদ্ধা জানানোর কথা বললেও বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো করে। তারা হামলা চালালে আত্মরক্ষার্থে লাঠিচার্জ করে পুলিশ। বেলা 11টার দিকে
দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর কথা ছিল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির। দলটির নেতাকর্মীরা মাজারে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। শুরু হয় সংঘর্ষ। পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। প্রায় আধা ঘন্টা ধরে চলা সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চন্দ্রিমা উদ্যান ও আশপাশের এলাকা। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। নেতাকর্মীদের আটক করে পুলিশ। পুলিশের রাবার বুলেট ও টিয়ার গ্যাসে আহত হন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম সহ অনেক নেতাকর্মী। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমরা যাব, সেই সিদ্ধান্ত নিয়ে মাত্র 10-15 জন আমরা এগোচ্ছিলাম। এর মধ্যে আমাদের উপর গুলি চালানো হয়েছে। আমার পিঠে, মাথায় অনেক গুলি, অসংখ্য গুলি। এখন সেই গুলি নিয়েই আমি কাতরাতে মাজারে এসেছি। শত শত আহত হয়েছে, অসংখ্য অগণিত নেতাকর্মীরা অসংখ্য গুলিবিদ্ধ হয়েছে। এখন আমরা নির্ধারণ করতে অনেকে কাতরাচ্ছে, অনেকে হসপিটালে গিয়েছে। পুলিশ জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা তাদের উপর হামলা করেছে। না, ওনাদের সঙ্গে আমাদের কথা ছিল যে তারা এভাবে আসবে না। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনটেন করে অল্প সংখ্যক কিছু লোক এখানে তারা নেতৃস্থানীয় যারা আছেন তারা ফুল দিয়ে এখান থেকে চলে যাবেন শান্তিপূর্ণভাবে। কিন্তু তা না করে কিছু লোক অগ্রিমভাবে আগেই পাঠিয়ে দিয়ে আমাদের উপর হামলা করেছে, পুলিশের উপর হামলা করেছে, ইট পাটকেল নিক্ষেপ করেছে। পরে বেলা 12টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মাজারে পৌঁছলে তাদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান ঢাকা মহানগরের নেতাকর্মীরা। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। আমরা সরকারের পুলিশের এহেন কার্যকলাপের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। একটা ফ্যাসিস্ট সরকার এইভাবেই নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করবার প্রচেষ্টা চালায়। এই সরকার তাদের পায়ের তলে মাটি নেই, সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্যই তারা এই পুলিশ দিয়ে নির্যাতন করে, গুলি করে, লাঠিচার্জ করে তারা এই গণতান্ত্রিক আন্দোলনকে দমন করে রাখতে চায়। গণতান্ত্রিক আন্দোলন রুখতে সরকার নেতাকর্মীদের উপর দমনপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে চন্দ্রিমা উদ্যানে নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে আজ ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ মিছিল করবে বিএনপি। মঙ্গলবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। প্রতিটা থানায় আগামীকালকে আমরা বিক্ষোভ করব, আমরা প্রতিবাদ মিছিল করব ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে। আপনারা সবাই সেই মিছিল সফল করে এটার প্রতিবাদ জানাবেন। এবং আমরা আবার বলতে চাই, আজকের আওয়ামী লীগ এই সরকার সহ আজকে প্রশাসনে যারা আছেন, যে আপনারা ধৈর্য ধরেন, এখনও তো আমরা আন্দোলন শুরু করি নাই, এখনই কেন এত মারমুখী হয়ে গেলেন আপনারা? বছরে একবার সরকারি চাকরিজীবীদের ডোপ টেস্ট করা হবে। পজিটিভ হলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানও এর আওতায় থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরাও এই ডোপ টেস্টের আওতায় আসবেন। কবে থেকে এটি বাস্তবায়ন করা হবে জানতে চাইলে তিনি বলেন, আলোচনা হয়েছে, এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করবে মন্ত্রিপরিষদ। এ সময় বিএনপির সাথে পুলিশের সংঘর্ষের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটির কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করায় পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। উচ্ছৃঙ্খলভাবে তারা যেই ঘটনাটি ঘটিয়েছে, যেখানে নাকি পরিষ্কার কোভিডের জন্য বলে দেওয়া হয়েছে কোনো সমাবেশ নাই, কোনো এক জায়গায় সমাবেত হতে পারবে না, তারপরও তারা উপেক্ষা করে শত শত তাদের ফলোয়ার নিয়ে ওখানে জোর করে ঢুকেছে এবং তারা একটা শান্তি ভঙ্গের চেষ্টা করেছে। এবং ওইখানে যেই পুলিশের উপরে বেধড়ক ইট পাটকেল ছুড়েছে, যার জন্য পুলিশ বাধ্য হয়ে টিয়ার গ্যাস দিয়ে তাদেরকে করেছে। এইটি ঘটনা।
এদিকে আফগানিস্তানের লোকজনকে আশ্রয় দেওয়ার মার্কিন প্রস্তাব ইতিবাচক হলেও সক্ষমতা না থাকায় তা বাংলাদেশ গ্রহণ করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। গত 14 তারিখ যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওয়াশিংটন দূতাবাসের মাধ্যমে এই প্রস্তাব দেয় বলে জানান তিনি। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত শোক দিবসের অনুষ্ঠান শেষে এসব বলেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ রোহিঙ্গাদের ঠাঁই দিয়েই হিমশিম খাচ্ছে, তাই আর কোনো শরণার্থীকে আশ্রয় দেওয়া সম্ভব নয় বলে জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তান ইস্যুতে বাংলাদেশ সার্কের অন্যান্য দেশের অবস্থান পর্যবেক্ষণ করছে। আফগানিস্তানের সরকার জনগণের সরকার হলে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করবে বলে জানান তিনি। জঙ্গি ইস্যুতে ভয়ের কিছু নেই বলেও জানান। এর আগে শোক দিবসের আলোচনায় তিনি বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধুর দেখানো পথেই এগিয়ে যাচ্ছে। 14 তারিখে ওয়াশিংটন মিশন আমাদের প্রস্তাবটা পাঠান। আফগানিস্তানে আমেরিকার অনেক বন্ধুপ্রতিম লোক আছেন। যদি বাংলাদেশ ওদের অল্প সময়ের জন্য আশ্রয় দেয়, স্বল্পকালীন শেল্টার দেয়, তাহলে তাদের জন্য খুব উপকার হবে। তবে আমাদের পরিস্থিতি এমন যে আমরা এই 11 লক্ষ নিয়ে বড় হিমশিম খাচ্ছি। আমাদের দেশের এমন পরিস্থিতি নাই যে আমরা আর কোনো লোককে আশ্রয় দিতে পারব, ইভেন স্বল্পকালীন সময়ের জন্য। তা আমরা আপনাদের এই প্রস্তাবটা গ্রহণ করতে পারব না। করোনায় বন্ধ থাকার 18 মাস পর খুলছে দেশের পর্যটন কেন্দ্রগুলো। এই সিদ্ধান্তে খুশি খাগড়াছড়ির পর্যটন নির্ভর হোটেল মোটেল মালিক সহ সংশ্লিষ্টরা। পর্যটক টানতে চলছে প্রস্তুতিও। হোটেল মোটেল ও পর্যটন কেন্দ্রগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে জোরে সোরে। আগাম বুকিংও শুরু হয়েছে। করোনা দেশের যে খাতগুলোর উপর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব ফেলেছে তার একটি হচ্ছে পর্যটন। 19 আগস্টের পর উঠে যাচ্ছে পর্যটন কেন্দ্রগুলোর উপর আরোপিত বিধিনিষেধ। খাগড়াছড়ির হোটেল মোটেল ও পর্যটন কেন্দ্রগুলো ধোয়া মোছা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে আবার পর্যটকদের পদচারণায় মুখর হবে পর্যটন স্পটগুলো। এতে খুশি খাগড়াছড়ির পর্যটন শিল্পের উপর নির্ভরশীল মানুষেরা। আমরা আসলে শুনে খুবই খুশি। গেস্টদের কাছ থেকে বিপুল পরিমাণ সাড়া পাচ্ছি। তারা বিভিন্নভাবে আমাদেরকে ফোন কল করে অগ্রিম বুকিং এর ব্যাপারে জানতে চাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে যদি আমরা ভ্রমণ করি বা পর্যটকরা ভ্রমণ করে, তাহলে সেটা উভয়ের জন্য খুব ভালো হবে। আমরা আজকে 18 মাস পর্যন্ত বন্ধ, অনেক কষ্টে আছি। তো এখন আমরা পরিষ্কার করছি মোটামুটি সবকিছু। মানুষের আনাগোনা না থাকায় খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোর প্রকৃতিও সেজেছে নতুন রূপে। ফুটেছে বাহারি সব ফুল। করোনার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে চান সংশ্লিষ্টরা। আমরা চাচ্ছি স্বাস্থ্যবিধি মেনে আমাদের হোটেলগুলো চলুক, স্বাস্থ্যবিধি মেনে পর্যটন খুলে দিক এবং আমরা যাতে চলতে পারি। শুধু ব্যবসায়ী বা পর্যটন সংশ্লিষ্টরাই ক্ষতিগ্রস্ত হননি, করোনার ফলে আদায় হয়নি কাঙ্ক্ষিত রাজস্ব। আমাদের একটা নিজস্ব একটা এসওপি রয়েছে, যে গেস্ট এখানে আসবে সেই বিধি প্রতিপালন সাপেক্ষে এবং সরকারি বিধি অনুসারে আমরা এখানে তাদেরকে অবস্থান করার জন্য আমরা সেটা নিশ্চিত করব। স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের খাগড়াছড়ি ভ্রমণের অনুরোধ জানিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান। আমরা সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের খাগড়াছড়ি ভ্রমণের অনুরোধ জানাচ্ছি, তবে আপনারা স্বাস্থ্যবিধি অনুসরণ করবেন। পর্যটন কার্যক্রম শুরু হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দড়ি লাফে জোড়া বিশ্ব রেকর্ড গড়েছেন ঠাকুরগাঁওয়ের দিনমজুর পরিবারের ছেলে রাসেল। স্কিপিং রোপে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের নাম উঠেছে তার। এমন অর্জনের পরও সরকারিভাবে এখনও কোনো স্বীকৃতি পাননি রাসেল। ছেলেবেলা থেকেই বাতাসেরও আগে স্কিপিং করার নেশা ঠাকুরগাঁওয়ের রাসেলের। মনের আনন্দে এটা করলেও স্বপ্ন দেখতেন অসম্ভবকে সম্ভব করার, আর তিনি তা করেছেন গিনেস বুকে নাম উঠিয়ে। গিনেস বুকে এক পায়ে 30 সেকেন্ডে স্কিপিং রোপে 144 বার লাফানোর রেকর্ড থাকলেও তিনি করেছেন 145 বার। আর 1 মিনিটে এক পায়ে 256 বার লাফানোর রেকর্ড থাকলেও রাসেল করেছেন 258 বার। 29 জুলাই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদপত্র পান তিনি।
এটা তো মেয়ের খেলা, এটা ছেলে খেলা, এটা তো বিভিন্ন রকমের কটূক্তি রকমের কথা বলতো, এটা তুই খেলিস কেন, মানে বিভিন্ন রকমের কথাবার্তা। তখন আমি কারো কথা কান নিই, তখন আমি একটা চ্যালেঞ্জের মাধ্যমে রাখছি যে এটা আমি একটু কিছু করবো, সারা বিশ্বের মানুষ যেন আমাকে চিনে, পৃষ্ঠপোষকতা বা হচ্ছে আর্থিক ব্যবস্থা, ভাতা কোনো ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে আমি দেশকে এমন ভালো জায়গায় নিয়ে যেতে পারবো যেন বিশ্বের মানুষ যতগুলো আমার ইভেন্টে ক্যাটাগরি আবেদন রয়েছে সেগুলো রেকর্ড ভেঙে বিশ্বের মধ্যে উঁচু জায়গায় নিয়ে যেতে পারবো। রেকর্ড গড়ার পর থেকে ঠাকুরগাঁওবাসীর প্রশংসায় ভাসছেন রাসেল। রাস্তাঘাটে খেলায়, অনেক সময় খেলায় দেখি, আবার সবাই মনে করে এটা পাগল ছেলে, মানে কি খেলা খেলতেছে, এগুলো খেলা কি কোনো দাম আছে না মূল্য আছে, সবাই এটা মনে করে। হঠাৎ করে শুনতে পেলাম যে ওগুলো দেশ সারা বিশ্ব রেকর্ড করে ফেলছে। অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও তার ব্যক্তিগত প্রচেষ্টায় এই সাফল্য। ঠাকুরগাঁও সদরের রহিমানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামের কোল্ড স্টোর শ্রমিক বদুর রহমান ও কারখানা শ্রমিক নাজমা বেগমের দ্বিতীয় ছেলে রাসেল পড়ালেখার খরচ চালান দিনমজুরি করে। এই খেলাটা সম্বন্ধে আমি আসলে কিছু বুঝি না, এখন দেখতে পাচ্ছি ইংলিশ থেকে স্পিনিং বুক না কি জানি বুক বলছে, এই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, আমি দেখে অবাক কাণ্ড হয়ে গেছে, আমার ছেলে কিভাবে এভাবে এত দূর আগায় গেল। রাসেলকে পৃষ্ঠপোষকতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ভবিষ্যতে এরকম আরও ইভেন্টে গিনেস বুক অফ ওয়ার্ল্ডস নিয়ে আসবে এবং তার জন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা বা পৃষ্ঠপোষকতা প্রয়োজন আমরা সেটা করব। গিনেস রেকর্ড বুকে নাম ওঠাতে কিছু কর্মসূচিতে ব্যয় হয়েছে কোটি কোটি টাকা, সেখানে ব্যক্তিগত চেষ্টায় এমন অর্জন রাসেলের। তার এমন অর্জনের সরকারি স্বীকৃতি মিলবে, এটাই প্রত্যাশা সবার। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনায় দেশে আরও 198 মৃত্যু, রাজধানীর কেন্দ্রগুলোতে টিকার জন্য ভিড়, ভারত থেকে শিগগিরই ভ্যাকসিন পাবে বাংলাদেশ। যারা দেশের স্বাধীনতা চায়নি তারাই 15 আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেছেন প্রধানমন্ত্রী, জাতির পিতার আত্মত্যাগ বৃথা যেতে পারে না। জিয়াউর রহমানের মাজারে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল ও রাবার বুলেটে আহত বেশ কয়েকজন, আজ সারা দেশে বিক্ষোভ। আফগানিস্তানে আল কায়দা বা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর জায়গা হবে না ঘোষণা তালেবানের, শরিয়া আইন মেনে কাজ করতে পারবে নারীরা, 20,000 শরণার্থীকে আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টার আগে 9টায় হচ্ছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।